যাই হোক, আর কেউ ক্লাস করছে না 83 পর্যন্ত। প্রতিদিন সবাইকে বলতেও আমার ভালো লাগে না, এত ডাকতে হয়, হয়তো পড়ার ইচ্ছে নেই, ঠিক আছে। আচ্ছা, এবার যে অ্যালিগেশন টাইপটা আমি শুরু করব, সেই অ্যালিগেশন টাইপটা শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। অ্যালিগেশন জিনিসটা কি, আর কেন বা আমরা এই প্রসেসে করতে যাই, কিভাবে করতে হয় অ্যালিগেশন, সেই জিনিসটা আমরা আসি। ওকে, আচ্ছা, অ্যালিগেশন জিনিসটা হলো গিয়ে যে, ধরো আমি কিছুটা চাল কিনেছি, হলো গিয়ে 30 টাকা পার কেজি। ওকে, 30 টাকা পার কেজি দরে আমি 30 রুপিস পার কেজি দরে কিছুটা চাল কিনেছি, এবং আর এক রকম চাল কিনেছি যেটা হলো গিয়ে 40 টাকা পার কেজি। ওকে, এবার এই দুটো চালকে আমি মিক্সড করতে চাইছি, এই দুটো চালকে আমি মিক্স করব, এবং মিক্স করে আমি এটাকে বিক্রি করতে চাইছি না 34 টাকা পার কেজি দরে বিক্রি করতে চাইছি। তাহলে আমার প্রশ্নটা হলো যে, তাহলে এই চালটা আমি যদি বলি এ প্রকার চাল, এটা যদি ধরি বি প্রকার চাল, তাহলে এ আর বি যে প্রকার চাল সেটা কত অ্যামাউন্টে আমাকে নিতে হবে। বোঝা গেল কথাটা? অর্থাৎ আমি এ কে মানে হলো গিয়ে এ পরিমাণ চাল নেব এবং বি পরিমাণ চাল নেব, নিয়ে নতুন একটা মিশ্রণ বানাবো, সেখানে এই চালটাই আমি 34 টাকা কেজি দরে বিক্রি করতে চাইছি। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে এই এ পরিমাণ চাল কতটা নেব এবং বি পরিমাণ চাল কতটা নেব, যাতে মিক্স করলে ঠিক আমি 34 টাকা কেজি দরে চালটা বিক্রি করতে পারবো। তার নিয়মটা হলো গিয়ে এই 30 এবং 34, ঠিক তার ডিফারেন্সটা কত হয়? 4। ওকে, আর 34 এবং 40-এর ডিফারেন্স কত হয়? এই ডিফারেন্সটাই দেখতে হয় 6। তার মানে আমরা যদি এটার রেশিও করি, রেশিও বার করি, কত হয়? 2 দিয়ে কাটাকাটি গেলে 3, এটা 2। তার মানে এখান থেকে এটা বুঝে গেলাম যে না, এ যে প্রকার চালটা সেটা 3 ইউনিট যদি নিই, এবং বি প্রকার চালটা আমরা যদি 2 ইউনিট নিই, ইউনিটের জায়গায় আমরা কেজিও বলতে পারি, এটা 3 কেজি নেব, এটা 2 কেজি নেব, দিয়ে মিক্স করব, তাহলে এই চালটা আমি 34 টাকা কিলো দরে বিক্রি করতে পারবো। ওকে, বোঝা গেল? এটাই হলো গিয়ে অ্যালিগেশন। আর আমাদের মাথায় রাখতে হবে অ্যালিগেশন করার সময়, এই মাঝের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা একটা থেকে বড় হবে এবং আরেকটা থেকে ছোট হবে, এটা যেন হয়, এই জিনিসটা যেন মেনটেন হয়। এরকম কখনোই হবে না এটা 40, এটা 30, এটা 40 আর মাঝেরটা 50, এইভাবে কখনোই অ্যালিগেশন হয় না, ঠিক আছে? ঠিক এই দুটোর মাঝামাঝি কোনো একটা সংখ্যা ঠিক মাঝে থাকতে হবে। এই কনসেপ্টটাই আমরা এভারেজে ইউজ করি। যাই হোক, ওটা আমাদের পরের চ্যাপ্টার, ওটা যখন করব তখন আরো বলে দেবো। আচ্ছা, এবার আমি যদি বলি ওটা 38% আর এটা 58%। ওকে, আর এটা বলে দিলাম 50% বা 48%। তাহলে আমি জানতে চাইছি এটার অ্যালিগেশন যদি করা হয় তার রেশিও কত হবে? 1:2। 1:2, কারণ 1:2। এই দুটোর ডিফারেন্স না 20, আর এটা হলো গিয়ে 10, 10। তার মানে 1:2।
ক্লিয়ার ব্যাপারটা? এবার কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, ডেটাটা আমি একই রাখবো। কিরকম না, এটা 38%, ওকে, ঠিক এটা আমি জানতে চাইবো। এর মাঝেরটা আমি বলে দিলাম 48%, এবং ঠিক এদের রেশিওটা আমি বলে দিয়েছি 1:2। আমি এটা জানতে চাইছি কি হবে তাহলে, কি করে হলো? 58 হ্যাঁ, এটা কি করে হলো? 20 ডিফারেন্স হবে, 2 আসবে তখন। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখার বিষয় সেটা হলো কি 38 এবং 48-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হ্যাঁ, কত? এটা যেহেতু 10 ডিফারেন্স, 1 এসছে, তো এখানে 20 ডিফারেন্স হবে। তার মানে হলো গিয়ে 2 রিপ্রেজেন্ট করছে 20-কে, তার মানে এটা 10 গুণ। তার মানে 1 রিপ্রেজেন্ট করবে কত গুণ? 10 গুণ, তার মানে 10-কে, তাই না? এবার আমি দেখতে পাচ্ছি 48 না এটার থেকে বড়, তাই না? তার মানে হলো গিয়ে নিশ্চয়ই এটা 48 থেকে, এটা মানে এখানে যে সংখ্যাটা হবে সেটা 48 থেকে ছোট হবে। সরি সরি, কি বলছি আমি, সেটা হলো গিয়ে এই সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি এখানে 38, যেটা 48 থেকে ছোট। তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেটা 48 থেকে বড় হতে হবে। যদি বড় হতে হয় তার মানে এখানে আমাকে ডিফারেন্সটা 10 আনতে হবে, ঠিক এখানে 58ই বসাতে হবে, না হলে ডিফারেন্স কখনো 10 আনা সম্ভব নয়। কি বললাম, বোঝা গেছে? হলো? এবার আরেকটা দিই। ওয়ান ইস টু টু, কি হবে এটা? এটা কি হবে? চল্লিশ। 20। আর কেউ? শিবম বলছে 20, 40। সোমনা বলছে 40, পিউ? না না, 20 হবে। না 20 না তো। 20 হবে কি করে? একদমই 20 হবে। তার কারণ হলো ও 20 স্যার। 22 এবং 24 এর মধ্যে ডিফারেন্স হলো কি 8, ঠিক? এই 2 রিপ্রেজেন্ট করছে 8-কে, তার মানে 4 গুণ, তাহলে এটাও 4 গুণ হবে, তার মানে 1 রিপ্রেজেন্ট করবে 4। এটা বড় হয়েছে 24 থেকে, নিশ্চয়ই এটা ছোট হবে, তাহলে 4 ছোট করে দিই, তার মানে এটা 20 করতে হবে। ব্যাস, হলো। ওকে, এবার এখানে 20 রাখছি, এটা 40 রাখছি। এবার আমি মাঝেরটা জানতে চাইছি কত হবে। শুধু রেশিও বলে দিয়েছি আমি, এই রেশিওটা 3:2 বলে দিলাম। ওকে, কি হবে? মাঝেরটা কি হবে? কেউ বলতে পারবে? স্যার একটু হুম,
আচ্ছা আমি বলে দিই এটা কি করতে হবে। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে যে জিনিসটা করতে হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে হবে কত আছে। 20 এবং 40-এর মধ্যে ডিফারেন্স কত? 20 এবং 40-এর মধ্যে ডিফারেন্স কত? 20। তাহলে এই 20। 20তে না এই 3:2 রেশিওতে ভাগ করে দিতে হবে। বুঝা গেল কি বললাম? 3 আর 2 মানে হলো গিয়ে 5, টোটাল 5 মানে কি বলছি 20, তো মানে 4 গুণ। তার মানে 3 মানে হলো গিয়ে কত? 12। আর 2 মানে কত? 8 হলো। ব্যাস, এখানে কোন সংখ্যাটা বসাবো এবার? নিশ্চয়ই এটা 20 থেকে বড় হবে, তার মানে এটা 28 করতে হবে না? 20 থেকে বড়, 40 থেকে ছোট। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, আচ্ছা আরেকটা দিই, তারপর আমি অঙ্কে আসছি। $75 আর হলো গিয়ে 50। এটা মাঝেরটা জানতে চাইলাম। টু ইস টু 3 বলে দিলাম, কি হবে? সিক্সটি। 60, তাই তো? তার মানে হলো গিয়ে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? না 25। 25কে কিভাবে ভাগ করব? 2:3। তার মানে 2 + 3 মানে 5, 5 রিপ্রেজেন্ট করছে 25কে, তার মানে 5 গুণ। তার মানে হলো এটা 2 মানে হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে 15। মানে এটা 75 60 থেকে কি করে ছোট। হচ্ছে? এইটুকু বোঝা গেছে তো তো যেটুকু করেছি? 65 হচ্ছে। না না, যেটুকু করেছি এটুকু বোঝা গেছে তো সবার? এই যে এই ডিফারেন্সটাকে 2:3 রেশিওতে ভাগ করে দিতে হবে। এটা মানে 5, 5 রিপ্রেজেন্ট করছে 25কে, তার মানে 5 গুণ। তার মানে এটা হয়ে যাবে 5 গুণ মানে 10, আর এটা 5 গুণ মানে হয়ে যাবে 15। তাই লিখেছি 10 আর 15। আচ্ছা যে কোনো একটা ধরে এগোলেই হবে। আমি যদি এটা ধরে এগোই, এটা 75 আছে, এটা 50 আছে, ঠিক 75 ছোট হবে। ছোট কি করে আসে? এটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হয়? 60। 75 এবং 60-এর ডিফারেন্স 15, 50 এবং 60-এর ডিফারেন্স 10। হয়ে গেল? ঠিক আছে, হয়েছে। ডিফারেন্সটা কিন্তু এই কোনাকুনি হয়, এই সাইডে সাইডে নয়। হয়েছে এবার ক্লিয়ার? আগেরটা তো তাই ছিল, এটাও তাই। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। বেশ, এবার আরেকটা কথা বলি। এই যে আমরা অ্যালিগেশন প্রসেসে প্রফিট অ্যান্ড লসটা করব, এখানে যে ডেটাটা নেব, এখানে ডেটা, এই ডেটা, এই সব ডেটাগুলো হলো কি সবসময় সিপির ডেটা হয়। কখনোই এখানে এসপি বসালে হবে না বা এমপি বসালে হবে না, সবসময় সিপির ওপরে কাজ হবে অ্যালিগেশনে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি ফার্স্ট অঙ্কে। আমি দুটো প্রসেসে আমি দেখাচ্ছি যে অ্যালিগেশন করছি কতটা ফাস্ট হয়, আর আগের প্রসেসেও করছি। বলেছে অনিল bought 2 articles A and B. A and B at the total cost of rupees 10,000.
he sold the article A at 15% profit and the article B at 10% loss. In the whole deal, he made up no profit or no loss. Find the selling price of the article. আমরা যদি ঠিক আগের প্রসেসে করি তাহলে কি রকম ভাবে করব? আচ্ছা, আমি এদিকে আর্টিকেল এ রাখছি, এখানে আমি আর্টিকেল বি রাখছি। তাহলে এ আর্টিকেলের উপরে না 15% প্রফিট হয়েছে, 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? না 3/20। তার মানে সিপি কত? 20 আর প্রফিট কত? 3। তার মানে সেলিং প্রাইস কত হবে? 23। ওকে। আচ্ছা, বি এট 10% লস, বির ক্ষেত্রে আবার 10% লস হয়েছে। 10% মিনস 1/10, তার মানে সিপি হয়ে যাবে 10, লস কত? 1, সেলিং প্রাইস কত হয়ে যাবে? 9। এইটুকুতে কারো কিছু কিন্তু আছে? আছে কি? না। ওকে। In the whole deal, he made no profit or no loss. এখানে 3 টাকা প্রফিট হয়েছে, এখানে 1 টাকা লস হয়েছে। আমি যদি ওদের এই কথাটা মেনে চলি তাহলে আমাকেও এখানে 3 টাকা লস করতে হবে, তবেই আমি বলতে পারবো হোল ট্রানজাকশনের উপরে আমার কোনো প্রফিটও হয়নি, লসও হয়নি। যেহেতু এটাকে 3 দিয়ে গুণ করেছি, এটাও 3 দিয়ে গুণ করব। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে এর কস্ট কত পড়েছে? কত টাকা দিয়ে কিনেছে? আর্টিকেলটা 20 টাকা দিয়ে, তাই তো? তাহলে এই 20 টাকা দিয়ে কিনেছে, এ কত টাকা দিয়ে কিনেছে? 30 টাকা দিয়ে কিনেছে। টোটাল দুটোর কস্ট কত দাঁড়াচ্ছে? 50 টাকা না? 50 টাকা তো? এই 50 টাকা বলেছিল না এদের কস্ট কত? 10,000 টাকা। তার মানে 50 ইউনিটের ভ্যালু কত? 10,000। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200। তাই নাকি? কি জানতে চাইছে? একদম শেষে কি জানতে চাইছে? যে ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল এ। আর্টিকেল এর সেলিং প্রাইস কত? না 23। তার মানে 23 ইউনিটের ভ্যালু কত হবে? না 23 ইন্টু 200 কত হয়ে যাবে? 4,600 টাকা। বোঝা গেল? অঙ্কটা কি বোঝা গেছে? সুমনা, পিউ, সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এই অঙ্কটাই অ্যালিগেশনে করব। কিভাবে করব? চলে আসি অ্যালিগেশন। আচ্ছা, এ আর্টিকেলের উপরে আমার 15% প্রফিট হয়েছে। আমি লিখতেই পারি 15% প্রফিট মানে প্লাস 15%। আচ্ছা, বি আর্টিকেলের উপরে আমার কি হয়েছে? না লস হয়েছে। লিখতে পারি লসটাকে মাইনাস, তাই তো? ঠিক আছে। আচ্ছা, ওভারঅল ট্রানজাকশন আমি কি করব? প্রফিট করব না লস করব? এটাই তো ওভারঅল ট্রানজাকশন। প্রফিট করব না লস করব? ওরা কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো, নো প্রফিট নো লস, তার মানে এটা 0। ওকে, ওভারঅলের উপর আমি প্রফিটও করব না লসও করব না, ব্যাস। এবার এই দুটো ডিফারেন্স দেখব কত। 0 এবং -10 এর মধ্যে ডিফারেন্স কত? 10। আর 0 এবং 15 এর মধ্যে ডিফারেন্স কত? 15। এদের রেশিও করলে দাঁড়াচ্ছে কত? 2:3। ওকে, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম?
অ্যালিগেশন সিপির উপরে হয়, সব সময় সিপির উপরে হয়। তার মানে এই 2 এবং 3 টোটালটা কত? 5। তার মানে আর্টিকেল এর দাম 2 টাকা, আর্টিকেল বি এর দাম 3 টাকা, টোটাল 5 টাকা। এটা মানে বলেছিল কত? 10,000 টাকা। কত গুণ? 200 গুণ, তাই তো? তার মানে এই আর্টিকেলটার অ্যাকচুয়াল সিপি কত? 4,000 টাকা। এটা কত? কত গুণ হলো? কিছু একটা ভুল করেছি নাকি? 3টে শূন্য হবে তো, 3টে শূন্য, 2,000। তার মানে এটা 4,000, আর এটা কত হয়ে যাবে? না, 6,000। ক্লিয়ার? এবার কি জানতে চাইছিল? জানতে চাইছিল আর্টিকেল এর সেলিং প্রাইস। আচ্ছা, আর্টিকেল এর ক্ষেত্রে সিপি কত? 4,000 টাকা। এসপি কত? সেটাই তো বার করতে হবে এবার। এসপি কত হবে? না, ও আর্টিকেলের উপরে 15% প্রফিট করেছে। তার মানে 4,000 টাকার উপর যদি 15% প্রফিট করে, কত দাম দাঁড়ায়? না, 600 টাকা আরো। তার মানে এসপি হয়ে যাবে না 600 আর আগের 4,000, তার মানে 4,600 টাকা। ঠিক আছে, বোঝা গেল? হুম। সুমনা, কিলো ক্লাসে নেই? পিউ, বোঝা গেছে তো অ্যালিগেশনটা? হ্যাঁ, এগুলোতে তোদের হয়ে গেছে অলরেডি আগে। এইটটি ফাইভ। আচ্ছা, এটা করে দাও দেখি। আচ্ছা, এটা কি হবে? বলছে হাউ মেনি কেজি অফ রাইস কস্টিং রুপিস 42 পার কেজি শুড বি মিক্সড উইথ। আচ্ছা, তার মানে হলো গিয়ে 42 টাকা পার কেজি দরে কিছুটা চাল আমি মিশিয়েছি। কত টাকা? 50 টাকা, 50 রুপিস পার কেজি দরে চালের সাথে মিশিয়েছি। হুম, এবার মেশানোর পরে আর কতটা মিশিয়েছি? প্রথমেরটা 7.5 কেজি মিশিয়েছি, তাই তো? হুম। না 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 না, প্রথমটা নয়, এটা সেকেন্ড। এটা 7.5 কেজি। বলেছে হাউ মেনি কেজি অফ রাইস কস্টিং রুপিস 42 পার কেজি শুড বি মিক্সড উইথ 7.5 কেজি রাইস কস্টিং রুপিস 50 পার কেজি, সো দ্যাট। তার মানে হলো গিয়ে এটা 7.5 কেজি
মিক্স করা হয়েছে, এটা জানতে চাইছে। তাহলে এটা কত? এটা 7.5 কেজি বলে দিয়েছে, এটা কত কেজি? যাতে যাতে কি হয়, সেলিং করার পরে তার মিক্সচারটা সেলিং প্রাইস 53 টাকা 10 পয়সা হয় পার কেজি। এবার আমার কথা হচ্ছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম কি এখানে সব সিপির উপরে ক্যালকুলেট হয়, তাই তো? আর এখানে বলে দিয়েছে কি, এখানে আমি কি এটা লিখতে পারবো 53.10? এটা কি এই ডেটাটা আমি এখানে লিখতে পারবো? পারবো না। কেন? প্রথম কথা হচ্ছে, প্রথম চোখে পড়বে সেটা হলো গিয়ে 42 এবং 50-এর থেকে বড়। তো প্রথম কারণ হলো গিয়ে এটা হবে না। দ্বিতীয় কারণ না হওয়ার সেটা হলো গিয়ে এটা সেলিং প্রাইস বলেছে, এটা এসপি। ব্যাস, বুঝে গেল, এটা হবে না। তার মানে মাঝের ডেটাটা কি বসাবো? কি বসাতে পারি? আমি ভালো মতো দেখতে পাচ্ছি এসপিটা কত না 53 টাকা 10 পয়সা। আচ্ছা, কখন 53 টাকা 10 পয়সা? যখন আমার 18% প্রফিট হচ্ছে। তার মানে প্রফিট পার্সেন্টেজটা ওরা বলেছে 18%, আর 18% ফ্র্যাকশনাল ভ্যালু হলো গিয়ে 9/50। তার মানে সিপি কত? সিপি কত? 50। প্রফিট কত? 9 টাকা। এসপি কত? 59। আর এই 59 মানে কত বলেছে? এই 59 মানে বলে দিয়েছে কত? এই যে 53.10। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে না 53.10/59, তাই তো? তাহলে সিপি আমার হ্যাঁ, জানতে, তার মানে সিপি হলো গিয়ে 50। 50 ইউনিটের ভ্যালু হয়ে যাবে না 53.10 ইন্টু 50/59। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা যদি করি, এখানে করছি, এই 50-এর যে শূন্যটা আছে এর জন্য একটা ঘর শূন্য এদিকে সরে যাবে, সরে গিয়ে এটা থাকবে 531 ইন্টু 5 বাই হলো গিয়ে 59। ওকে, এটা আমি যদি দেখি এটা 9 বারে একবারে কাটাকাটি চলে যায়, তার মানে 45 হয়। ওকে, তার মানে এখানে যে ডেটাটা বসবে সেটা হলো গিয়ে 45। ব্যাস, এবার হলো গিয়ে যেটা কাজ আমাদের হলো। আর এখানে 3 মানে কত বলে দিয়েছে, এটা কিন্তু কোয়ান্টিটি। হ্যাঁ, তো মানে 3 প্রথমটা মানে কাজ। 7.5। হ্যাঁ, 3 মানে হলো গিয়ে 7.5। তার মানে 5 মানে কত হবে? 7.5-কে আমরা লিখতে পারি 7.5। তার মানে এটা যদি আড়াই গুণ করি তাহলে হয়ে যায়, তার মানে এটাও আড়াই গুণ হবে। আর এটা আড়াই গুণ মানে হয়ে যাবে 12.5, তার মানে 12.5 কেজি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, 86।
A shopkeeper bought 80 kg per sugar at a rate of এত per kg. He mixed with 120 kg of sugar costing এত per kg. তার মানে 16 টাকা 40 পয়সা হবে, হ্যাঁ 16 টাকা 40 পয়সা। 16 টাকা 40 পয়সা, তাই তো? আচ্ছা দেখছি, আমি করেই দেখি। 13.50 এটা একটা রেটা এত পার কেজি। আর একটা হলো গিয়ে 16 টাকা পার কেজি। আর হলো গিয়ে মিক্সচারের দাম কত হয়েছে? এটা 120 কেজি মেশানো হয়েছে, এটা 120 কেজি মেশানো হয়েছে। 20% make a profit of 20%, he must sell the mixture at, মানে এটাকে কতটায় সেল করতে হবে। আচ্ছা কিভাবে করলি শুনি একটু। এটা 120 কেজি বলে দিয়েছিল কোয়ান্টিটি, এটা জানতে চাইছিল কত। না 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 না, এটাও বলে দিয়েছিল তো 80। হ্যাঁ তাহলে তো হয়েই গেছে, ঠিক। এবার এটা রেশিও কত হবে যদি এটা করি? 2:3 হবে, তাই তো? তার মানে এই ক্ষেত্রে আমি বলেছিলাম কি করতে হয়, এই দুটো ডিফারেন্স দেখতে হয়। 13 টাকা 50 পয়সা এবং 16 টাকার মধ্যে ডিফারেন্স কত, কত হয়? 2 টাকা 50 পয়সা। হ্যাঁ 2 টাকা 50 পয়সা। এটাকেই আমাকে ভাগ করে দিতে হবে 2:3 রেশিওতে। তার মানে 5, 5 মানেই হলো গিয়ে 2 টাকা 50, কত গুণ হবে হলো? তার মানে এটা হয়ে যাবে 1 টাকা, আর এটা হয়ে যাবে কত, 1.5 টাকা, তাই তো? তার মানে এটা হয়ে যাবে 1 টাকা আর এটা হয়ে যাবে 1.5 টাকা। ব্যাস, এটা হলো গিয়ে 13 থেকে বড় হবে, তার মানে এটা যোগ হয়ে 14 15, তার মানে এটা 15 টাকা হয়ে যাবে। ওকে, তো এটা তো সিপি, তা 15 টাকা মিক্সচারের সিপি 15 টাকা পেয়ে গেছি তো, মিক্সচারের সিপি পেয়ে গেছি 15 টাকা। এবার 20% যদি আমি প্রফিট করতে চাই, তার মানে হলো গিয়ে 15 টাকার উপর আমি 20% প্রফিট করব, তার মানে 1/5 মানে হলো গিয়ে 3 টাকা, 3 টাকা প্রফিট হবে আমার। তার মানে এসপি কত করবো তাহলে? 15 টাকা প্লাস 3 টাকা, 18 টাকা হবে। 18 টাকা অ্যান্সার হবে, 18 টাকা। ঠিক আছে, তো সি উপরে নয়। সবসময় মানে প্রাইস গুলোকে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রাইস লিখবো, এখানে হলো মিক্সচারের প্রাইস, আর এটা আসবে কোয়ান্টিটি। ঠিক আছে, একটা প্রাইস হলো কি ওরা বলেছে 13 টাকা 50 পয়সা পার কেজি, আর একটা প্রাইস বলেছে 16 টাকা পার কেজি। 16 টাকা পার কেজি এটাই বলেছে কত কেজি, 120 কেজি, তার জন্য এখানে আমি 120 রেখেছি। আর প্রথমটা 80 কেজি বলেছিল, তার জন্য এখানে 80 রেখেছি। রেশিও করে উল্টো প্রসেসে গিয়ে ঠিক এই নিয়মে বার করে ফেললাম। ওকে ডান। 87। এটাও কি অ্যালিগেশনে করবো? হ্যাঁ তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা সুবিধা মনে হয় সেই প্রসেসেই করো, সেই প্রসেস হোক বড়, কিন্তু করো।
আমার 34% আসছে। 34%? পিউ, a person bought 50 pens for rupees 50 each. আচ্ছা, 50টা পেন কিনেছে 50 টাকায়, প্রতিটার দাম 50 টাকা করে, তাই তো? He sold 40 of them at a loss of 5%. He won প্রত্যেকটার দাম 50 টাকা না? for rupees 50 each. He sold 40 of them at loss of 5%. He wants to gain 10% on the whole. আচ্ছা, then his gain percent on the remaining pens. আচ্ছা, ঠিক আছে। মানে 50টা পেন কিনেছে, প্রতিটার দাম 50 টাকা করে, যার মধ্যে সে 40টা বিক্রি করেছে 5% লসে, আর সে ওভারঅলের ওপরে 10% গেইন করেছে। তার মানে যে 10টা পেন পড়েছিল, সেই 10টা পেনকে কত প্রফিটে বিক্রি করতে পারবে যাতে তার ওভারঅলের উপর 10% গেইন হয়, এই তো কোশ্চেন। বুঝা গেছে কোশ্চেন? তার মানে হলো গিয়ে আমার কাছে পেন ছিল 50টা, যার মধ্যে সে 40টা, এখানে কোয়ান্টিটিটা লিখি, 40টা বিক্রি করেছে 5% লসে, 5% লসে। আর রিমেইনিং পেন মানে আর 10টা পেন, তাই না,
কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবে এটা জানতে চাইছে। ওভারঅলের উপর 10% গেইন হয়েছে। ব্যাস, এই হলো গিয়ে সাজানো, সব ডেটা আমার কাছে হাতের কাছে আছে, এবার করে ফেলো। 40 আর 10 এর রেশিও হয়ে যাবে না 4:1। ওকে, আচ্ছা, -5 এবং +10 এর মধ্যে ডিফারেন্স কত? -5 এবং +10 এর মধ্যে ডিফারেন্স কত? 5 এর ডিফারেন্স কি হবে? না, 15। কত? 15 এর ডিফারেন্স। তার মানে হলো কি এটা 15 হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি 1 রিপ্রেজেন্ট করছে 15 কে, তার মানে 4 রিপ্রেজেন্ট করবে কতকে? 60, তাই না? এটা 15 গুণ হয়েছে, এটাও তো 15 গুণ হবে, 4×15 = 60। ব্যাস, এটা তো ছোট ছিল, নিশ্চয়ই এটা বড় হবে, তাহলে এটা নিশ্চয়ই 70 করতে হবে, তবেই না ডিফারেন্স 60 আসবে। তার মানে এই রিমেনিং পেন ছিল এই 10টা, যার উপর থেকে 70% গেইন করতে হবে, 70%। ওকে, ক্লিয়ার শিবম? একটু নর্মাল প্রসেসে করবে? হ্যাঁ, কেন করব না। আচ্ছা, নর্মাল কোন প্রসেসে বলো, যে প্রসেসে আগে করতাম? আমি বলছি মানে 50টা পেন 50 টাকা করে হলে 2500 টাকা হয়। 50 × 50, বেশ, টোটাল কস্ট পড়ছে তোমার 2500 টাকা, বেশ। 2500। 40টা বিক্রি করেছে 5% লসে। তাহলে 40টার দাম কত? 40টার দাম হুম 2000 টাকা, হুম বিক্রি করেছে 5% লসে। তার মানে তাহলে 2000 টাকার উপর তার 200 টাকা লস হয়েছে ওর, হুম তার মানে হলো গিয়ে মানে 1800 টাকা পেয়েছে। 2000 টাকার 5% কত হবে? 200 টাকা। 2000 টাকার 5% মানে 1/100 হ্যাঁ সরি, 100 টাকা, 100 টাকা, টাকা হবে, হ্যাঁ। মানে 1900 টাকা। হ্যাঁ, 1900 টাকা, বেশ। এবার ওভারঅলের উপর 10% লাভ, মানে 2500-এর 10% লাভ পেতে চাইছে। 2500-এর 10%, অবশ্যই 2500-এর উপর ওর 10% লাভ করতে চাইছে, তাহলে 1/10, তার মানে 250 টাকা আরো, তাই না? হুম হুম মানে 2750। 2750। আর এদিকে 1900, তার মানে 1850 টাকা আচ্ছা, 1850, মানে এই এক্সট্রা। দুটোর মধ্যে ডিফারেন্স দেখছো? হ্যাঁ, তার মানে 1850 টাকা পেতে হবে ওকে হুম আরো। অবশ্যই। তার মধ্যে পাবে 10টা পেনের মধ্যে, মানে 5টা। এটা তো ঠিক বলছি তো? হ্যাঁ, বলো বলো, ঠিকই হচ্ছে। মানে 1850 টাকা পেতে হবে 10টা পেনের মধ্যে। মানে 500 টাকার মধ্যে ইন্টু 100। ইন্টু 100। না, বাই 500 ইন্টু 100। এটা করছো তাই তো? ঠিক করলাম এটা? উম না, এটা কি করে করলে আমি বুঝতে পারলাম না, কেন করলে এটা? মানে 1850 টাকা পেতে হবে, তার মধ্যে পাবে সে, মানে আর বাকি 10টা পেন আছে। হুম 10টা পেনের এমনি প্রাইসটা হচ্ছে প্রাইসটা হলো গিয়ে 500 টাকা। 500 টাকা। হুম তার মানে মানে কি এক্সট্রা করবো বুঝতে পারছি। এক্সট্রা ওকে কত পেতে হবে দেখো, এই জায়গাটায় ভুলটা হয়েছে। অ্যাকচুয়ালি ওর পাওয়ার কথা ছিল কত? 500 টাকা। এবার তুমি হুম, ডিফারেন্সটা কতজন হয়েছে এখানে? 1800 কত বললে? 50 না 1800। 1850।
কত? ঠিক আছে। 1850। হুম, ওকে, তার মানে হলো গিয়ে এই 500 জায়গায় ওকে কত পেতে হবে দেখো তো, 1850 পেতে হবে, হুম। তাই তো? ওইটা কত গুণ দেখতে হবে। দেখো কত গুণ হচ্ছে। না না, এবার দেখো 500 টাকার বদলে ওকে পেতে হবে 1850 টাকা। হুম, এবার 1850, 500, একটু দাঁড়াও। উম, দাও দাও দাও, এক মিনিট। পঞ্চাশেরও বেশি। এখানে একটা বিয়োগে ভুল করলে না? 5, 800, 850 হবে, 1850 না, ও 850। ঠিক তো। আর 850-এ আরো করতে হবে। তো 70% হলো না আগেরটা? কোনটা বলো তো, যেটা আমি করলাম অ্যালিগেশনে? এই উত্তরটা এইটা হয়ে গেছে তো তাহলে। কিভাবে করলে? না, 850 তো, হুম মানে এ তো 500 টাকা, মানে হুম এখানে 850 পেতে হবে ওকে, মানে এক্সট্রা 350 পেতে হবে। তার হুম মধ্যে 500-র মধ্যে ইন্টু 100 করে দিলাম। হুম আচ্ছা, তার মানে 500। আচ্ছা, যে 10টা পেন আছে 50 টাকা করে যদি বিক্রি করতো তাহলে 500 টাকা হতো, বাট পেতে হবে 850, মানে এক্সট্রা পাবে কত, মানে ওকে করতে হবে 350। তারপরে হ্যাঁ, এটা কার মধ্যে পেতে হবে? 500-র মধ্যে। তাহলে হ্যাঁ একসাথে কত পার্সেন্টেজ? হ্যাঁ ঠিক, এখন তো হয়ে গেছে। ঠিক ঠিক, ঠিক আছে, বেশ, খুব সুন্দর। পিউ বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, এই জায়গাটা এসে আমারও গন্ডগোল হচ্ছিল, এই জায়গাটা। চলো, ঠিক আছে, করো এটা, আমিও কিছু শিখে গেলাম। কি যে বলো না রে। আরে না, যেটা সত্যি সেটা তো মানতে হবে। হয়তো বাড়িতে বসে থাকলে এটা নিয়ে একটুখানি
ঘাটলে হয়ে যেত এই জায়গাটা। তো এই সার্টেন পরিস্থিতিতে আমার মাথায় আসছিল না, তাই তো। তো আমি যে করাচ্ছি মানে শুধু শিখিয়ে যাবে এরকম তো নয়, আমি তো তোমাদের কাছ থেকে শিখবো অনেক কিছু। পিউ পড়াস তুই কোন স্টুডেন্টদের? পিউ পড়াস? কিছু শিখতে পারিস ওদের পড়িয়ে? শেখা মিন্স আমি এটা বলছি না, যেটা ওদের বইয়ের জিনিস সেটা তো অবশ্যই পারিস। ধর কেউ কিছু বললো, কোশ্চেন করলো, নিজেকে কখনো মানে ভাবাস যে আচ্ছা এইভাবেও তো বোঝানো যায়, মানে নিজের ওপর এক্সপেরিমেন্ট করিস? আমি বাচ্চাদের পড়াই। আরে বাবা, তুই বাচ্চাদের পড়া কি বড়দের পড়া সেটা ম্যাটার না, বরঞ্চ বাচ্চাদের আরো তো বেশি করে মানে আরো লাগে তোর হলো গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে ভাবতে হয় যে এই বাচ্চাটাকে কি করে পড়াবো তাহলে বুঝতে পারবে, ও এই অ্যাপ্রোচে বোঝে। শিবম তোমার তো হয়, অনেক হয়, হয় হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ যখন মানে স্টুডেন্টরা কোশ্চেন করে না, তখন এই এই জিনিসগুলো হয়, খুব ভালোও লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে উঠতে পারি না, পরে ভেবে চিন্তে। হ্যাঁ, তখন ভাবায় যে না, আচ্ছা এই জায়গাটা বেঁধে গেল আমার, আমারও একটা জায়গায় খামতি আছে। তারপর হলো গিয়ে হ্যাঁ তারপর মনে হয় যে না, আচ্ছা এটা এইভাবে বোঝালে, এই ওয়েতে বোঝালে হয়তো আরো ভালো হবে। ঠিক আছে? আমার ক্ষেত্রেও এমনই, আমার তো অনেক অঙ্ক, তোমার তো ক্লাস করাতে করাতে আমার অনেক অঙ্ক আটকে যায়। সবসময় হ্যাঁ, সবকিছু। সত্যি পড়ানোটা একটা রেসিপ্রোকাল প্রসেস, দিক দিয়ে হয়। হ্যাঁ, সত্যি কথা। আমি সত্যি কথা বলতে, আমি পড়াতে পড়াতে আমি যে আহ, বাচ্চাদের পড়িয়েছি মানে মাধ্যমিক, খুব বাচ্চাদের আমি পড়াই না, তোমাদের অনলাইনে পড়াচ্ছি। আমি যদি কোনো কিছু আটকে যায়, আমি না সত্যি বলতে আমি লজ্জা পাই না। তোমরা হয়তো হতে পারো যে আহ, আটকে গেলে মনে হয় লজ্জা পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না, বরঞ্চ আমার আহ, মানে গিলটি ফিল হয় যে এই যা এই জায়গাতে কেন আটকে গেলাম, এটা তো আমার আটকানোর কথা ছিল না, নিজেকে এই জায়গায় আরো ইমপ্রুভ করব। এটা ভালো জিনিস। হ্যাঁ, আর আর সত্যি কথা বলতে না, আমি অনেককে দেখেছি, আমার টিচারদেরও দেখেছি, ধর কোনো জিনিস আটকে গেল, হযবরল করে বুঝিয়ে বেরিয়ে গেল, ওই ওই জিনিসটা ট্যাকেল করে যায়, মানে হলো কি হয়তো নিজেও বুঝতে পারলো না কনসেপচুয়ালি। আমার একটা মাস্টার আছে, আমি দেখি মানে যখন হ্যাঁ, তখন জোর করিয়ে চাপিয়ে দেয় তো। হ্যাঁ হ্যাঁ, মানে হযবরল করে চাপিয়ে দেয়, মানে বোঝাতে চায় আমি যা করি সবই পারি। ঠিক আছে, আমি এটা কখনোই পক্ষপাতিত্ব করি না, পারি না মানে পারি না, পরে করিয়ে দেবো, কিন্তু যখন করাবো 100% নিয়ে করাবো। চলো এটা করে দাও দেখি। সুমনা থাকলে ভালো হতো, আর কি করবে, রেকর্ডিং ক্লাসটা করে নেবে। তার অ্যাপের প্রবলেম হচ্ছে আমার। হুম। আসলে তার হ্যান্ডসেটটাই প্রবলেম করছে, আমি বলছি। হ্যাঁ দেখলাম, মোবাইলে কিনতে পারে একটা, নতুন একটা ডিভাইস কিনে নিতে পারে। 5G চলে এসছে তো এখন।
আর তোমাদের ওদিকটা না নেটওয়ার্কে একটুখানি আছে, প্রবলেম হয় না? হ্যাঁ হ্যাঁ। হুম। এয়ারটেলটা বেশ ভালোই চলতো, রিসেন্ট দেখছি একটু গন্ডগোল করছে। জিওটা এসে সব নষ্ট করে দিয়েছে সবকিছু, আবার অনেক কিছু ভালো আর করে। জিও তো আমার বাড়িতে চলেই না প্রায়। তাই? হ্যাঁ আমি দেখেছি। জিওতে জিওতে আমি তোমার অ্যাপের রেকর্ডিং ক্লাস করলে অ্যাপটাই খোলে না, কানেক্টিং কানেক্টিং দেখায়। আহ, আমার ওই গুপ্তিপাড়া আছে না, পিসি বাড়ি, আমার পিসি বাড়ি আছে ওই গুপ্তিপাড়া জায়গাটায় না, আমি গেলে না একটু আমাকে কেউ ফোন করে কেউ পাবে না আমাকে ফোন করে, ওই জায়গায় গেলেই হলো, জিও পুরো একদম জিরো হয়ে যায় টাওয়ার। কিছু কিছু জায়গা আছে ওদের রিজিয়নের বাইরে। ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে এই নেটওয়ার্ক নিয়ে, করাতাম কেন নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় উইক হয়, কেন মানে স্ট্রং এটা হয়। আমাদেরই হ্যাঁ 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 তোমাদের আমাদেরই পড়তে হয় না? কম্পিটিটিভ ছিল। ও, যে তুমি বলছো কেন এখন হয়? আছে বিভিন্ন মানে চ্যাপ্টারে ঢুকতে হবে, তবে সংক্ষেপে যদি একটুখানি বলি, আমাদের নেটওয়ার্কের যে জোনগুলো হয় না, ঠিক মৌমাছির এই চাকের মতো হয়। ঠিক আছে, কোন একটা টাওয়ারের মানে হলো নেটওয়ার্ক এইভাবে স্প্রেড করে, কিরকম ভাবে, ঠিক এইভাবে না, পারপেন্ডিকুলারলি এরকম স্প্রেড করে। ঠিক আছে, এবার ঠিকভাবে এইভাবে স্প্রেড করে, মানে অনেক অনেক লেখা আছে এখানে, অনেক অনেক। এবার মাঝের যে রিজিয়ন গুলো পড়ে না, এগুলো নেটওয়ার্কের প্রবলেম পড়ে, যে এই রিজিয়ন গুলো, এগুলো নেটওয়ার্ক ভালো মতো পায় না। আচ্ছা। 2G ব্যান্ড, 3G ব্যান্ড, 4G ব্যান্ড, 5G ব্যান্ড আছে, অনেক কিছু আছে। তো সেটা এখন আর পসিবল নয়, এখন আর করা হচ্ছে না। আমার এইভাবে যেন পড়াতে খুব বোরিং লাগে। আমি যদি হলো ফেস টু ফেস যদি আসতে পারতাম, অনলাইনের মাধ্যমে, ডিজিটাল ভাবে, খুব ভালো হতো। হ্যাঁ, সবার তাহলে পিসি থাকতে হতো। না না, মোবাইলেও করতে পারতাম লাইভ ক্লাস। হবে এরকম? না, তবে সেটা অনেক মানে অনেক ব্যাপার আছে, সেখানে প্রচুর টাকা পয়সা লাগবে, এর জন্যই খুলতে পারছি না সেট আপটা। কি করে ওটা? মানে তোমার হলো কি এই ইউটিউবে যে ভিডিওগুলো দেখো না, এই ডিজিটাল বোর্ডে পড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা অন রেখে লাইভে পড়াচ্ছে, ঠিক ওরকম একটা সেট আপ। আর সেখানে তুমি স্টুডেন্টদের মুখ দেখতে পাবে? হ্যাঁ, আমি যদি এই তোমাদের তো পার্সোনাল ভাবে পড়াচ্ছি, ঠিক আছে, এবার তোমরা হ্যাঁ। হলো গিয়ে ভিডিও মানে হলো গিয়ে একটা দেখবে ভিডিওর একটা অপশন আছে, ওটা অন করে রেখে দিতে পারবে, আমি তোমাদের দেখতে পারবো আর তোমরা আমাকে ফুল স্ক্রিনে দেখতে পারবে, তোমাদের ডাউটও আমি শুনতে পারবো, সবকিছুই দেখতে পারবো। আর সেই বোর্ড গুলোর দাম তো অনেক, 1 লাখ হ্যাঁ 1.5 লাখ টাকা করে। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার সেই ক্লাসে লাগাবো বলে খুঁজছিলাম, দিয়ে দাম দেখে রেখে দিয়েছি। সেম সেম আমার ক্ষেত্রে হয়েছে। হেব্বি লাগে পড়াতে ওগুলো। দারুণ, এই যে তোমাদের এই বোর্ডে পড়াচ্ছে না, এটাই জাস্ট বড় ডিজিটাল বোর্ড হয়ে যাবে, একই জিনিস, এই এই সফটওয়্যারটাই রান করবে। হুম। যে সেট আপ আমি দেখেছি 5 লাখ টাকা লাগবে টোটাল সেট আপ করতে।
আর কি যেটা কি আমাদের বসাতে হবে? তোমার হলো গিয়ে একটা 4K ক্যামেরা, যেটা দাম 25,000 টাকার মতো পড়বে সবকিছু নিয়ে। আর হলো গিয়ে একটা ডিজিটাল বোর্ড, যেটা অ্যারাউন্ড 1,70,80,000 টাকা পড়বে। আর হলো গিয়ে লাইটিং, লাইটিং এ সব মিলিয়ে ধরো 20,000 টাকা। ব্যাস, এইটুকু লাগবেই। আর একটা হলো গিয়ে মাইক, ওই 10,000 টাকা দামের একটা মাইক লাগবে ভালো। তারপরে আনুষঙ্গিক ব্যাপার সেটা আছে, ইন্টারনেট কানেকশন, আলাদা সার্ভার রাখতে হবে। আলাদা সার্ভার মানে এমনি নর্মাল ওয়াইফাইতে হবে না? না 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 না, এটা নর্মাল একদম ওয়াইফাইতে হবেই না। সবাই তোমার হলো গিয়ে ভিডিও 4K তে দেখতে পাবে, যেরকম ইচ্ছা, 720, 360, 480, যেরকম রেজুলেশনে দেখতে চায়, 1080। আমার খুব ইচ্ছা আছে এরকম একটা সেট আপ করার বাড়িতে, হুম। তবে প্রচুর খরচ সাপেক্ষ, যেটা আমার দ্বারা ইম্পসিবল এক কথায়। তোমার ইউটিউবটা ঠিকঠাক রান করে গেলে হয়ে যাবে। হবে না, ইউটিউব জন্য আলাদা এক্সট্রা টাইম আমি পাই না, হয় না। ঠিক আছে, তুমি সিজিএলটা পেয়ে যাও, তারপরে তো আর কোনো কথা হবে না। হ্যাঁ, ওটাই ইচ্ছে আছে, যে আমার সত্যি কথা দিলে বলতে, হয়ে তুমি পড়াতে পারবে তো? হ্যাঁ আমি পড়ানো ছাড়বো না, পড়াবোই আমি। হ্যাঁ, আমিও পড়ানো থাকতেছি, তো জায়গাটা হলেও ক্লাস করা। আমার আলাদা একটা টার্গেট আছে, দেখি সেই টার্গেটে পৌঁছতে পারি কিনা, তবে দরকার আগে একটা চাকরি। দেখা যাক কতদূর কি এগোতে পারি, চাকরিটা পেয়ে গেলেই ভালো, মঙ্গল। চাকরি করার খুব একটা ইচ্ছে নেই। কেন? হুম, বলো, আমি কিছু বলছি বলছো? কেন। ও আচ্ছা, হ্যাঁ। কেন? না, আমার চাকরি করবো এই জন্যই, কারণ কিছু টাকা পয়সা দরকার, বিজনেসে ইনভেস্ট করব। বিজনেসটা দাঁড়িয়ে গেলে, যদি পাই চাকরি তবে ছেড়ে দেবো। মানে বিজনেস মানে কিরকম, মানে টিচিং লাইনে? হ্যাঁ, টিচিং লাইনে। আচ্ছা। এটা করিয়ে দাও, বুঝলে, অ্যালিগেশন। কি হয়েছে? তুই তো আমাদের গল্প শুনতে খুব ইচ্ছা, একটা চাকরি পাবো, নিজের সমস্ত ইচ্ছা পূরণ করব, তারপর বড় হয়ে যাব, তারপর বিয়ে দিয়ে দেবে, ঘুরবো আর সংসার করবো, তাই তো? রিভিউ রাগ করলি নাকি? কথা বলছিস না? তাই রাগ না? হ্যাঁ, রাগ করেছিস? চাকরি করবো। না, বললাম তাই। আমি সবকিছুই বলেছি, চাকরি করার কথা বলেছি, নিজের শখ পূরণ করার কথা বলেছি। চলো, ঠিক আছে।
A man purchased 150 pens at the rate of এত per pen. He sold 50 pens at a gain of 10%. 10% gain. আর remaining pens so that gain 50% whole outlay এর উপর 15% gain. আর কিছু আর তো কিছু বলেনি নাকি? টোটাল 150টা পেন, ওকে, 50টা পেন 10% প্রফিটে, তার মানে এইটা এখানে 50টা পেন, এখানে কোয়ান্টিটি, আর বাদ বাকি তাহলে 100টা পেন এখানে। ব্যাস, তো হয়েই তো গেছে, সব ডাটা তো আমার কাছে আছে। এটা হলো কি 1:2, 10 এবং 15-র ডিফারেন্স 5, তার মানে 2 রিপ্রেজেন্ট করছে 5কে, তার মানে 1 রিপ্রেজেন্ট করবে 2.5কে। 2.5 যদি হয়, এটা 15 থেকে ছোট, এটা বড় হতে হবে, তার মানে এটা 17.5। ব্যাস, এটা অ্যান্সার। আর কি হলো এটা 17.5%। ওকে, হুম। চলো 90 পর্যন্ত করি নাকি? আচ্ছা 89 পর্যন্তই করি, এটাই লাস্ট। জুয়ম, তুমি বাড়িতে আছো? হ্যাঁ। এই ক্লাসে পরে কোনো কাজ আছে তোমার? না না না। আচ্ছা, ঠিক আছে। পিউ, তোর কত সেম চলছে রে? সেমিস্টার কত? সেমিস্টার কত নম্বর? বাস, কত? থার্ড? বাস। ফার্স্ট? আচ্ছা, একদম ওপরে কি 390টাকে ভাগাভাগি করে লিখবো সিপিটা? অবশ্যই। সিপিটা আচ্ছা পড়িনি আমি, একটুখানি দাঁড়াও। A trader purchased a watch and one clock for rupees এত, he sells them making a profit of 10% on watch and 15% more for once profit of এত, the difference between the original price of the wall clock and the watch is equal to, হ্যাঁ এবার কি বলছিলে? 110 হবে। এক মিনিট দেখছি, আমি এখন ক্যালকুলেশনই করিনি। আচ্ছা শিবম কি বলছিলে, 390টাকে ভেঙে লিখবে? মানে সিপি জায়গাগুলোতে। আহ, কিরকম ভাবে লিখতে চাইছো বলো তো, আমি একটুখানি লিখি। না, তুমি করো, আমি বুঝতে পারছি না মানে প্রথমে কি লিখতে। আচ্ছা আমি দেখি ও উত্তরটা ঠিক হলো কিনা। 390
10% একটা, 15% একটা, তাই তো? প্রফিট হয়েছে 51.50। তার মানে দিকে হবে 14, 25, 140, 250, 110। হ্যাঁ ঠিক আছে, 110। কারেক্ট অ্যান্সার 110। আচ্ছা দেখো কিভাবে করছি। এদিকে রাখছি আমি ওয়াচ, আর এদিকে রাখছি ওয়াল ক্লক। ওকে, এবার 390 টাকা দুটোর দাম মিলে হি সেলস দে মেকিং আ প্রফিট অফ 10% অন ওয়াচ। ওয়াচের ওপর সে 10% প্রফিট করেছে, এবং যে অন দ্য ওয়াচ অ্যান্ড 15% অন দ্য ওয়াল ক্লক, তার মানে এটার উপর 15% প্রফিট করেছে। ক্লিয়ার? এইটুকু নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। এবার বলেছে হি আর্নস আ প্রফিট অফ 51.50। এখানেই কথাটা আছে যে তাহলে ঠিক এই মাঝে আমি কোন সংখ্যাটিকে রাখবো, তাই তো? তার মানে এখানে যে ভ্যালুটা বলেছে সেটা তো আর পার্সেন্টেজ ভ্যালু বলেনি, এটা 51.50 বলেছে, তাই না? তাহলে দুটো মিলে কস্ট কত পড়েছে? 390 টাকা, তাই তো? তার মধ্যে প্রফিট কত হয়েছে? 51.50। তাহলে আমি এখান থেকে কি প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো না? অবশ্যই পারবো। 51.50 বাই 390 ইন্টু 100%, এই তো প্রফিট পার্সেন্টেজ। এটা যদি করি এটা কি হবে না, এই দুটো ঘর শূন্য, এদিকে মানে পয়েন্টটা এদিকে সরে যাবে, এই শূন্য এই শূন্য কেটে যাবে, তার মানে হলো গিয়ে 500। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেলস। আর 100-র জন্য দুটো পয়েন্ট এই দিকে সরে যাবে, তাই তো? সরবে তো? বা তাও যদি বুঝতে অসুবিধা হয় আমি এইভাবে করতে পারি, এই পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে 100 করতে পারি করতে। এবার এই 100 100 কেটে যাবে, দেখাচ্ছি, এই 100 100 কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে 515/39। ওকে, ডান। তার মানে এটা প্রফিট পার্সেন্টেজ। তাহলে মাঝের যে সংখ্যাটা হবে এটা আর কিছুই নয়, সেটা হলো গিয়ে 515/39%। ব্যাস, এটা ডিফারেন্স দেখতে হবে। এটা 10, এটা 15, তার মানে এটা 10-এর থেকে বড়, তার মানে 515 39 থেকে 10 বিয়োগ করতে হবে। করলে কত হয় না 515 390, যদি বিয়োগ করি কত হয় না 125, নাকি 125 125/39। আর এটা এটা না 15 মাইনাস 515/39, তার মানে এটা কত হবে 15 আর 39 যদি গুণ করি, আর 15 39 যদি গুণ করে, আচ্ছা 515 থেকে যদি বিয়োগ করি, এটা 5 45 5 0। আচ্ছা এটা আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ গুণ করে নিও। 7 70 হলো কি 39। ওকে, এবার যদি এটা রেশিও করি 39 কেটে যাবে, 70:125 পড়ে থাকবে। তার মানে এটা যদি রেশিও করি কত দিয়ে কাটবে? 5 দিয়ে যদি কাটি, এটা 14 কত হবে? 25। ক্লিয়ার? এটুকু কি বোঝা গেছে? যদি বোঝা হয়ে থাকে তাহলে বলো, তাহলে আমি পরের স্টেপে এগোচ্ছি। একটুখানি আর বাকি আছে, অঙ্কটা হয়েই গেছে, অঙ্কটা হলো। ব্যাস। আচ্ছা এই 14 আর 25, তার মানে যেহেতু এটা পার্সেন্টেজ আছে, আমি একটা জিনিস বলি, কোথায় গেল, এই যেমন এই অঙ্কগুলো ঠিক এখানে কোয়ান্টিটি বেরোচ্ছিল, তাই তো? কেন কোয়ান্টিটি বেরোচ্ছিল? কারণ পার কেজি ছিল। ওকে, এবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমি এখানে আমি কোয়ান্টিটিটা আমি ইউজ করছি না, সেখানে আমি সিপিটাই ইউজ করছি। কেন? কারণ এখানে তো পার্সেন্টেজ আছে, পার কেজি বা পার লিটার এই জাতীয় কিছু নেই। যদি থাকতো তাহলে এটা কোয়ান্টিটি হয়ে যেত।
তার মানে 14 টাকা আর 25 টাকা টোটাল হয়ে যাবে কত টাকা? না 39 টাকা। আর এই 39 টাকা মানেই কত বলেছে? 390 টাকা। এই দুটোর সিপি। তার মানে 10 গুণ, তার মানে এটা কত হয়ে যাবে? 140 টাকা। আর এটা হয়ে যাবে কত? 250 টাকা। আমাকে জানতে চাইছিল, আমার কাছে যেটা জানতে চাইছিল সেটা হলো গিয়ে না দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ওয়াল ক্লক অ্যান্ড দ্য ওয়াচ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 140 আর 250 এর মধ্যে ডিফারেন্স কত আসবে? না 110। ঠিক আছে? আচ্ছা, ওপরে সেই পার্সেন্টেজ দিলাম কেন? ওপরে সিপি রাখতে হয় তো? হুম, এখানে এই জায়গাটায় হুম। হ্যাঁ এগুলো সিপি। মানে হলো গিয়ে তোমার হলো গিয়ে এই যে প্রফিট পার্সেন্টেজ লিখেছি বা এখানেও প্রফিট পার্সেন্টেজ লিখেছি, সব তো সিপির উপরে ক্যালকুলেট হয়, তাই না? সিপি রিলেটেড। যদি এটা যে এটা যদি এসপি থাকতো তাহলে হতো না, বা এটা যদি এসপি বলে দিত তাহলে এটাকে সিপি তে কনভার্ট করে নিতে হতো। তার জন্য দেখো আগের যে অঙ্কগুলো ছিল সেখানে এসপি বলেছে, আমরা সিপি তে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে? হুম। বেশ, হলো ক্লিয়ার? তাহলে 89 পর্যন্ত এই পর্যন্তই থাক। ঠিক আছে? হুম। বেশ, প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস করছি তো বাড়িতে। পুজো পুজো যাচ্ছে, হোক, কালী মায়ের পুজোটা যাক, তারপরে নেমে পড়বো।